আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তেছি, যেখান থেকে সকল সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, সবসময় প্রশ্ন আসে এখান থেকে। আমরা 2টা ক্লাস শেষ করছি, আজকে 3 নাম্বার ক্লাস। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন তো। ওয়ালাইকুম আসসালাম। জি ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা শুরু করছি। আমার যতদূর মনে হয় গত ক্লাসে আমরা 44 নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম। 44 পর্যন্ত। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। 44 পর্যন্ত সলভ করছিলাম। আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন 44 পর্যন্ত সলভ করছিলাম আমার যতদূর মনে আছে। তারপর আপনারা একটু কাইন্ডলি জানান তো 44 পর্যন্ত করছিলাম কিনা। 45 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? 45 থেকে শুরু করব, সরি 43 পর্যন্ত সলভ করছিলাম, 44 থেকে শুরু করব। আচ্ছা 44 থেকে শুরু করবো, আমার যতটুকু মনে আছে 43 পর্যন্ত সলভ করছিলাম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, এই 43, আচ্ছা 44 করা হয়ে গেছিল, 44 করা হয়ে গেছিল, 45 থেকে করাবো, 45 থেকে। আচ্ছা 45 নাম্বার কোশ্চেন দেখেন, 45 নাম্বার কোশ্চেনে কি বলছে, সবাই মনোযোগ দিবেন। এই টাইপের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই টাইপের কোশ্চেনটা যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু পরীক্ষার হলে সলভ করতে বেগ পেতে হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবেন। এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে। ওকে, 44 পর্যন্ত করানো হয়েছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে শুরু করছি। দেখেন এখানে বলছে যে সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকায় 3 বছরের সুদ কত কত কমবে বা কত আয় কত কমবে। আচ্ছা, তার মানে সুদের হার ছিল 6%। মনোযোগ দেন। সুদের হার 6% মানে কি? সুদের হার 6% মানে হচ্ছে আপনাকে ব্যাংকে 100 টাকা রাখলে 1 বছরে আপনাকে 6 টাকা সুদ দিবে। সুদের হার মানে কি জানেন? সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদকে বলে সুদের হার। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখেন। কিন্তু অনেক কনসেপ্ট অনেক অঙ্ক খুব দ্রুত সলভ করতে পারবেন শুধু এই একটা কনসেপ্ট দিয়ে। সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তার মানে সুদের হার 6% মানে 100 টাকায় আপনাকে 6 টাকা দিবে যদি 100 টাকা 1 বছর ব্যাংকে ফেলে রাখেন। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকায় 3 বছরের সুদ কত কমবে। আচ্ছা, তার মানে হচ্ছে ব্যাংকে সুদের হার ছিল 6%, এই সুদের হারটা কমে হয়ে গেছে 4%। তাহলে সুদের হার 6% ছিল, 4% হয়ে গেছে, তার মানে সুদের হার কমে গেছে। তাহলে সুদের হার কমে গেলে আপনি ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে 6% হারে যে সুদ পেতেন 4% হারে তো সেই সুদ পাবেন না, কম পাবেন, তাই না? তো কোশ্চেনে বলছে কত টাকা কম পাবেন 3 বছরে। 3 বছরে মানে কি জানেন? আপনি যে মূলধনটা রাখছিলেন সেটা 3 বছরের জন্য রাখছেন, কিন্তু সুদের হার 6% দেখে রাখতে গেছেন, যাই দেখেন 4% হয়ে গেছে। তার মানে কি 6% থেকে কমে 4% হয়েছে। তাহলে এই 500 টাকায় 3 বছরে আপনি কত টাকা সুদ কম পাবেন বা আয় কমবে। এই আয় বলতে আসলে আপনি ব্যাংকে টাকা রাখলে যে সুদ পান সেটা কি আপনার একটা ইনকাম না? সেটা তো একটা ইনকাম। তার মানে সুদ কমবে বা আয় কমবে, একই কথা। এখন এখানে আমরা একটা টেকনিক ফলো করব। দেখেন এদিকে তাকান। সুদের হার ছিল 4% হয়ে গেছে, সরি সুদের হার ছিল 6% হয়ে গেছে 4%। তাহলে কত পার্সেন্ট কমছে? সুদের হার কয় পার্সেন্ট কমছে বলেন তো? সুদের হার কমেছে ইজ ইকুয়াল টু 6% থেকে 4% বিয়োগ দেন, 6% মাইনাস 4% ইজ ইকুয়াল টু 2%। তার মানে সুদের হার কমে গেছে 2%। তাহলে সুদের হার কমে গেছে 2%, তার মানে আপনি আসলে যা এক্সপেক্ট করতেছিলেন তার চেয়ে 2% টাকা কম পাবেন। 2% টাকা কম পাবেন। কার 2%? এই যে 500 টাকা আপনি ব্যাংকে রাখছিলেন না, ওই 500 টাকার 2% কম পাবেন প্রতি বছর। প্রতি বছর 2% কম পাবেন। তাহলে এই 500 টাকার 2% আপনি বের করবেন। তাহলে 500 এর 2%, এদিকে তাকান। 500 এর মানে গুণ 2% মানে 2 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এই শূন্য শূন্য ক্যান্সেল, 5 দুগুণই কত? 10 টাকা। তার মানে এই যে 10 টাকা আপনি বের করলেন, এই 10 টাকা কি আপনি প্রতি বছরেই 10 টাকা কম পাবেন। প্রতি বছর 10 টাকা কম পাবেন। কিন্তু বলছে 3 বছরে কত টাকা কম পাওয়া যাবে। তার মানে প্রতি বছর 10 টাকা হলে 3 বছরে কম পাওয়া যাবে 3 10 30 টাকা। অতএব 3 বছরে কম পাওয়া যাবে, এখানে লিখবেন 3 বছরে কম পাওয়া যাবে 3 গুণ 10 ইজ ইকুয়াল টু 30 টাকা। একেবারেই সিম্পল, বুঝছেন? একেবারেই সিম্পল। আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? খুবই সিম্পল। আমি আবার বলছি, সুদের হার ছিল 6% হয়ে গেছে 4%,
এতে 500 টাকা যদি 3 বছরের জন্য রাখেন তাহলে আপনি কত টাকা সুদ কম পাবেন, মানে আপনার আয় কত টাকা কমে যাবে, কারণ আপনি ব্যাংকে টাকা রেখে যে সুদটা পান সেটা আপনার একটা ইনকাম, কিন্তু কথা কি বুঝছেন? তাহলে ছিল 6% হয়ে গেছে 4%, তার মানে সুদের হার কমে গেছে 2%। তার মানে আপনি যে সুদ কম পাবেন, এই কম পাওয়ার জন্য দায়ী কিন্তু এই 2%। তার মানে আপনি এই যে 2% সুদ কম পাবেন, 2% সুদ কম পাবেন, 2% মানে কি, মানে 100 টাকায় আপনি 2 টাকা কম পাবেন প্রতি বছর, প্রতি বছর। তার মানে এই যে 500 টাকা রাখছেন, তাহলে 500 টাকার 2% মানে কত, 10 টাকা। তার মানে আপনি প্রতি বছর 10 টাকা কম পাবেন। তো প্রতি বছর যদি 10 টাকা কম পান, তাহলে 3 বছরে কত টাকা কম পাবেন, 3 × 30 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখেন, একই টাইপের কিছু কোশ্চেন আমরা নিছি। দেখেন, এক ব্যক্তি বার্ষিক 6.5% হার সুদে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। তার মানে এক ব্যক্তি ব্যাংকে 9,000 টাকা জমা রাখছে 6.5% হারে। ওকে, বলছেন সুদের হার বেড়ে 12% হলে, তার মানে সুদের হার ছিল 6.5%, সুদের হার বেড়ে হয়ে গেছে 12%। তাহলে সুদের হার যেহেতু 12%, 6.5% থেকে 12% হয়ে গেছে, তার মানে সুদের হার বৃদ্ধি পাইছে। তার মানে এখন কিন্তু সে সুদ, আগে যা সুদ পেত তার চেয়ে বেশি পাবে, মানে তার ইনকাম বাড়বে। কোশ্চেনে বলছে তিনি 1 বছরে কত টাকা বেশি সুদ পাবেন। এই দেখেন কত টাকা বেশি সুদ পাবেন। তাহলে সুদের হার ছিল 6.5 হয়ে গেছে কত, 12। তাহলে সুদের হার বাড়ছে কতটুক, এই 12 থেকে 6.5 বাদ দেন, তাহলে সুদের হার বৃদ্ধি পেয়েছে। এইভাবে লিখবেন, সুদের হার বৃদ্ধি পেয়েছে 12% মাইনাস 6.5%। 12 থেকে 6 বাদ দিলে হয় 6, সেখান থেকে আরো 0.5 বাদ দিলে হয় 5.5। তার মানে সুদের হার বৃদ্ধি পাইছে 5.5%। তার মানে আপনি 5.5% সুদ বেশি পাবেন। বুঝছেন? কার উপর? এই 9,000 টাকার উপর। এই যে 9,000 টাকা রাখছেন না, এই 9,000 টাকার উপর 5.5% হার সুদ বেশি পাবেন। যেহেতু কোশ্চেন আমাকে নির্ণয় করতে বলছে কত টাকা সুদ বেশি পাবে, তাই আমরা সুদের হার কতটুকু বৃদ্ধি পাইছে সেটা নিয়ে কাজ করতেছি। বুঝতে হবে যে সুদের হারের পার্থক্য নিয়ে কেন কাজ করতেছি, কারণ কোশ্চেনে চাইছে যে সুদ কতটুকু বেশি পাবে। তাহলে সুদ বেশি পাচ্ছে কিসের জন্য? এই সুদের হার যে বৃদ্ধি পাইছে তার জন্য না। তাহলে সুদের হার যতটুকু বৃদ্ধি পাইছে ততটুকুর জন্যই কিন্তু সুদ বেশি পাচ্ছে। তাহলে এই যে 9,000 টাকার 5.5% বের করতে হবে। তাহলে 9,000-এর 5.5%, তাহলে 9,000 ইন্টু 5.5% মানে 5.5 ডিভাইডেড বাই 100। এই দশমিক তুলে দেন। এই দশমিক যদি তুলে দেয়, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য। 1 2 3 1 2 3, তাহলে 9 × 55। 9 দিয়ে 55কে গুণ করে 9 × 5 করলে 5 9 45-এর 5 হাতে 4, 5 9 45 আর 4 কত, 49। তার মানে 995 টাকা কম পাবে 1 বছরে। আবার বলছি, এই 995 টাকা কম পাবে 1 বছরে। তাহলে কোশ্চেনে কয় বছর চাইছে? 1 বছরই চাইছে। সুতরাং এটাই আমাদের উত্তর, 995 টাকা। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার? 1 বছরে 995 টাকা কম পাবে, খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে বলছে 2% হার সরল মুনাফায় 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সরল মুনাফায় ওই টাকার 3 বছরের সুদ কত বেশি। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি 2% হার সরল মুনাফায় 100 টাকা ব্যাংকে রাখছেন, রাখলে আপনি একটা সুদ পাবেন না? অবশ্যই পাবেন। বলছে যে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সরল মুনাফায় ওই টাকার মানে এই 100 টাকারই 3 বছরের সুদ কত বেশি। তার মানে হচ্ছে আপনি 100 টাকা 3 বছরের জন্য যদি 2% হারে রাখেন, তাহলে যে সুদ পাবেন সেই সুদের তুলনায় ওই 100 টাকা যদি 3 বছরের জন্য 3% হারে রাখেন, তাহলে সুদ কতটুকু বেশি হবে। তাহলে আমাকে বলেন, 2% হারে রাখলে যে সুদ পাবেন, 3% হারে রাখলে সুদ কতটুকু বেশি পাবেন। এই যে সুদ কত বেশি হবে, তাহলে সুদ কতটুকু বেশি পাবেন সেটা চাইছে। তাহলে সুদ যে বেশি পাচ্ছেন এটার জন্য দায়ী কে? সুদের হার যতটুকু বৃদ্ধি পাইছে সেটা হলো দায়ী। বুঝছেন? তাহলে সুদের হার ছিল 2%, সুদের হার হয়ে গেছে 3%, তার মানে সুদের হার বৃদ্ধি পাইছে। তাহলে সুদের হার কতটুকু বৃদ্ধি পাইছে? এই 3% থেকে 2% বাদ দেন, তাহলে লিখবেন সুদের হার বৃদ্ধি পায় 3% মাইনাস 2% ইজ ইকুয়াল টু 1%। তার মানে আপনি আসলে এই 1% টাকা বেশি পেতেন, সুদ বেশি পেতেন এই 1%। কার উপর? এই 100 টাকার উপর। তাহলে 100 টাকার 1% বের করেন, তাহলে 100 এর মানে গুণ 1% মানে 1/100। এই 100 কাটা, তাহলে কয় টাকা? 1 টাকা। তার মানে 1 টাকা বেশি পেতেন আপনি 1 বছরে। এটা কিন্তু 1 বছরে, আবার বলছি 1 বছরে, কিন্তু কোশ্চেনে বলছে 3 বছরে কত বেশি পাবে। তাহলে 1 বছরে 1 টাকা বেশি পেলে 3 বছরে বেশি পাবে, তাহলে অতএব 3 বছরে বেশি পাবে। 3 গুণ 1 ইজ ইকুয়াল টু 3 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 টাকা। ক্লিয়ার? 3 টাকা, 3 টাকা। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে
সবাই এবার মনোযোগ দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চলে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন সুদের হার 15% হতে কমে 13% হয় এক ব্যক্তির সুদে 6 বছরের সুদ বা আয় 84 টাকা কমে গেল, তার মূলধন কত? এবার কি চাইছে? এবার চাইছে তার মূলধন কত। তার মূলধন কত মানে পি এর মান নির্ণয় করতে বলছে, পি এর মান কত, তাই না? মূলধন চাইছে, তাহলে তার মূলধন নির্ণয় করতে বলছে। এবার তাকান, তার মানে সুদের হার ছিল হচ্ছে 15%, ইনিশিয়ালি 15% ছিল, সুদের হার 15% থেকে কমে 13% হয়ে গেছে। তাহলে আমাকে বলেন, সুদের হার যদি 15% থেকে কমে 13% হয়, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তি আগে যে সুদ পেত নিশ্চয়ই এখন সুদ সে কম পাবে, তাই না? 15% হারে সে রাখছে, হঠাৎ করে দেখে যে সুদের হার কমে 13% হয়ে গেছে, তার মানে সুদের হার কমে গেছে। তাহলে সুদের হার কমে গেলে সে তো সুদ কম পাবে, তাই না? কম পাবে। এখন প্রশ্ন তো প্রতি বছর কয় টাকা কম পাবে আমাকে বলেন তো, প্রতি বছর কয় টাকা কম পাবে? দেখেন ছিল 15%, হয়ে গেছে 13%, তাহলে কয় টাকা কম পাচ্ছে? এই 15% থেকে 13% বাদ দেন, তার মানে 2% কম পাবে। প্রতি বছর 2% কম পাবে, এটা মনে রাখবেন। এই 15% সুদ মানে হচ্ছে এক বছরে 15 টাকা দিবে, 13% সুদ মানে এক বছরে 13 টাকা দিবে। তাহলে আগে দিত 15 টাকা, এখন দিচ্ছে 13 টাকা প্রতি বছর। তাহলে প্রতি বছর সুদ কমে গেছে কয় পার্সেন্ট? 2%। তাহলে সে ব্যাংকে রাখছিল কয় বছর? দেখেন এদিকে তাকান, এক ব্যক্তির 6 বছরের সুদ 84 টাকা কমে গেছে, তাহলে প্রতি বছর যদি 2% কমে, তাহলে 6 বছরে কয় পার্সেন্ট কমে বলেন? তাহলে এবার এখানে লিখবেন যে এক বছরে সুদের হার কমে যায়, সুদের হার কমে ইকুয়াল টু 2%। অতএব 6 বছরে তাহলে কত কমবে? তাহলে 6 বছরে কত কমবে? 6 বছরে কমবে, এক বছরে 2% হলে 6 বছরে 2% গুণ 6 ইকুয়াল টু 12%। ইয়েস, তার মানে এক বছরে সে 12% সুদ কমে যাবে, 12%। তার মানে সে আসলে 12% সুদ কম পাবে, বুঝছেন? 6 বছরে 12% সুদ কম পাবে, আর অ্যাকচুয়ালি 6 বছরে কম পাবে হচ্ছে 84 টাকা। সবাই বোঝার চেষ্টা করেন, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তার মানে এক বছরে সুদ কমবে হচ্ছে 12%, সরি 6 বছরে সুদ কম পাবে 12%, আর অ্যাকচুয়ালি সুদ কম পাবে হচ্ছে 84 টাকা। তার মানে আমি কি বলতে পারি না, সে এই যে এই 12% কি, এই 12% হচ্ছে সে সুদ যতটুকু কম পাচ্ছে, পার্সেন্টেজ, আবার বলছি পার্সেন্টেজে সে সুদ কতটুকু কম পাচ্ছে এটা, আর সুদ কতটুকু কম পাচ্ছে তার অ্যাকচুয়াল মান হচ্ছে এটা। তাহলে এই 12% কি, এই 12% কিন্তু সুদ যতটুকু কম পায়, আবার এই 84 টাকা কি, এটাও কিন্তু সুদ যতটুকু কম পায়। তার মানে এই 12% আসলে এই 84 টাকাকে বোঝাচ্ছে। এটা কি বুঝছেন? এই কনসেপ্টটা বুঝছেন কিনা বলেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এটা না বুঝলে হবে না। এক বছরে সে 2% সুদ কম পায়, তাহলে 6 বছরে কয় পার্সেন্ট কম পাবে? 6 দুগুণে 12%, 12%। কার 12%? ওই যে অ্যামাউন্টটা, মানে মূলধন যেটা রাখছিল তার 12% কম পাবে। তার মানে 6 বছরে সে সুদ কম পাচ্ছে 12%, আর অ্যাকচুয়ালি সে কম পাচ্ছে হচ্ছে 84 টাকা। তার মানে এইটাও যা বোঝায় এটাও তাই বোঝায়, তাই লিখবো 12% ইজ ইকুয়াল টু 84। শতকরায় পড়াইছি, এরকম পড়াইছি না যে 10% ইকুয়াল টু এত, 1% ইকুয়াল টু কত, 100% ইকুয়াল টু কত, মনে আছে? ইয়েস। তার মানে এই 12% যা বোঝায় 84ও তাই বোঝায়, তাই লিখবো 12% ইজ ইকুয়াল টু 84। এই 12% হচ্ছে কমে যাওয়া সুদ, এই 84ও কমে যাওয়া সুদ। এটা হচ্ছে কমে যাওয়া সুদের অ্যাকচুয়াল মান, এটা হচ্ছে কমে যাওয়া সুদের পার্সেন্টেজ, দুটা সেম জিনিস বোঝায়। তাহলে 12% এর ভ্যালু, তাহলে 12% ইজ ইকুয়াল টু 84, 1% ইজ ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 12। আর যেহেতু মূলধন চাইছে, মূলধন মানে 100%, মূলধন মানে কি 100%, তাই 100% এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100% ইজ ইকুয়াল টু 84 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। এই 12 দিয়ে 84 কে কাটা যায়, 7 12 তে 84, এই 7 আর 100 গুণ করলে 700। তার মানে 100% এর ভ্যালু 700, আর 100% এর ভ্যালু মানেই হচ্ছে মূলধন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 700 টাকা। আপনারা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন তো। এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে বলে ভাই এটা কি আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100 দিয়ে করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই এই অঙ্ক আই ইকুয়াল টু এনপিআর বাই 100 দিয়েও করা যাবে। হ্যাঁ এটাও করা, আমি দেখাই দিচ্ছি, আমি দুইটাই দেখাই দিব, কোনো সমস্যা নাই। আপনারা এই কনসেপ্টটা বুঝছেন কিনা, এই কনসেপ্টটা যে কত ইম্পর্টেন্ট একটু পরে আপনাদেরকে বোঝাবো। এই কনসেপ্টটা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এই কনসেপ্টটা বুঝছেন কিনা। এই কনসেপ্টটা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন।
আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই টাইপের কোশ্চেন যদি আসে সেটা আই ইকুয়াল টু এনপিআর বাই 100 এটা দিয়েও করা যাবে। সেক্ষেত্রে আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেখানে এই আই দ্বারা কি বোঝায়? এই আই দ্বারা বোঝায় সুদ। এই আর দ্বারা কি বোঝায়? এই আর দ্বারা বোঝায় সুদের হার। দেখেন এই কোশ্চেনে কিন্তু সুদ দেওয়া নাই, এই কোশ্চেনে দেওয়া আছে সুদ, কমে যাওয়া সুদ। এই দেখেন এই 84 টাকা কি? এই 84 টাকা কিন্তু সুদ না, এটা হচ্ছে কমে যাওয়া সুদ, তাই না? এটা কমে যাওয়া সুদ না? ইয়েস। তাহলে এই আয়ের পরিবর্তে আপনি 84 বসাবেন, মানে 84 বসাবেন। এই যে ইন্টারেস্ট, এন এর মান কয় বছর? এন এর মান 6 বছর। আর পি হচ্ছে মূলধন, এটা আমরা বের করব। এই রেট অফ ইন্টারেস্টের জায়গায় বসাবেন হচ্ছে সুদের হার যতটুকু কমে গেছে। তাহলে সুদের হার ছিল 15%, হয়ে গেছে 13%। তাহলে 15% থেকে 13% বাদ দিলে কয় পার্সেন্ট? 2%। তাই এখানে আর এর জায়গা বসাবেন 2%। আর নিচে কত? 100। এখন অনেকে বলবেন যে ভাই এখানে আর এর মান 2% কেন বসালেন? ভাইয়া এই পাশে যে আয় বসাইছেন, এই আয়টা কি? এই আয় হচ্ছে 84। এই 84 কি কমে যাওয়া সুদ না? ইয়েস। তাহলে এই আর এর জায়গাও বসাতে হবে কমে যাওয়া সুদের পার্সেন্টেজ। এখানে তো আপনি কমে যাওয়া সুদের মান বসাইছেন, সুতরাং আর এর জায়গা বসাতে হবে সুদের পার্সেন্টেজ যতটুকু কমে গেছে। মানে এখানে সুদের মানটা যা বসাবেন সেই অনুপাতে আর এর মান বসাতে হবে। এইবার ক্যালকুলেশন করলে উত্তর মিলে যাবে। ঠিক আছে, এবার তাকান, আমি আপনাদেরকে করে দিচ্ছি। দেখেন এই 2 দিয়ে এই 84 যাবে কয়বার? 2 দিয়ে 84 হচ্ছে 42 বার। এই 6 দিয়ে 42 যাবে 7 বার। এখানে পি থেকে যাবে, 100 এসে এই পাশে সাথে সাথে গুণ হবে। 100 এর সাথে সাথে গুণ হলে 700 ইজ ইকুয়াল টু পি। তার মানে পি এর মান হচ্ছে 700। বোঝাতে পারছি? তার মানে এই টাইপের কোশ্চেন যদি আসে যে সুদের হার একটা ছিল, সেখান থেকে বেড়ে বা কমে আরেকটা হয়ে গেছে, এবং এতে সুদের মান কিছুটা কমে গেছে বা বেড়ে গেছে, তাহলে মূলধন কত? এই টাইপের কোশ্চেনে আপনি আই ইকুয়াল টু এনপি বাই 100 ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আই এর জায়গা বসাতে হবে এই কমে যাওয়া সুদ, আর আর এর জায়গা বসাতে হবে কমে যাওয়া সুদের পার্সেন্টেজ। আশা করি বুঝছেন, এর চেয়ে এটাই ভালো। হ্যাঁ, ওকে। নেক্সটে কি বলছে সবাই একটু মনোযোগ দেন। নেক্সটে বলছে বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4.3/4% হওয়ায় এক ব্যক্তির 40 টাকা আয় কমে গেল, তার মূলধন কত? আচ্ছা, এখানে কি কয় বছর এটাকে উল্লেখ আছে? সবাই একটু তাকান, এখানে কয় বছরে তার আয় 40 টাকা কমে গেছে এটা উল্লেখ আছে? নেই। তার মানে বুঝে নেবেন এখানে বছর উল্লেখ নাই, তার মানে এই ঘটনাটা 1 বছরে ঘটছে। এই ঘটনাটা 1 বছরে ঘটছে, যেহেতু বছরের কথা উল্লেখ নাই। মানে সুদের হার 5% ছিল, সেখান থেকে হ্রাস পেয়ে 4.3/4% হয়, এক ব্যক্তির আয় বছরে 40 টাকা কমে গেছে। বলছে তার মূলধন কত? খেয়াল করেন, মূলধন নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আপনি বলেন ছিল 5%, হয়ে গেছে 4.3/4। আচ্ছা, 4.3/4 এর মানে কি জানেন? এর মানে হচ্ছে 4.75। কিভাবে বুঝলেন? এই যে পূর্ণ অংশ 4 এখানে বসাই দিলাম, আর 3/4 মানে 0.75। 3/4 মানে 0.75। কিভাবে? 1/4 মানে কি 0.25 না? 1/4 মানে 0.25, এটা তো সবাই জানি। তাহলে 3/4 মানে হচ্ছে 1/4 ইন্টু 3, তাই কি না? এই 1/4 হচ্ছে 0.25, তার সাথে 3 গুণ করলে 3 25 75 মানে 0.75। ঠিক আছে, তার মানে সুদের হার ছিল হচ্ছে 5%, সেখান থেকে কমে হয়ে গেছে 4.3/4 মানে 4.75%। তাহলে সুদের হার কতটুকু কমছে? 5% থেকে এটা বাদ দিলে 4.75 যদি বাদ দেন 5 থেকে 0.25%, তার মানে সুদের হার কমছে 0.25%। এটা কয় বছরে? 1 বছরে। তাহলে 1 বছরে 0.25, যদি 4 বছরে হতো তখন আমরা এটার সাথে মোট কত কমছে সেটা বের করতাম, কিন্তু এটা তো 1 বছরেই। তাহলে সুদের হার কমছে কতটুকু? 0.25%। আর অ্যাকচুয়ালি সুদের মান কমছে 40 টাকা। তার মানে এটা হলো কমে যাওয়া সুদের হার, আর এটা হচ্ছে কমে যাওয়া সুদের মান। তার মানে এই জিনিসটা আসলে 40 টাকাকে বোঝাচ্ছে। তাই 0.25 ইজ ইকুয়াল টু 40। আগের কোশ্চেনে যেমন 6 বছরের কথা ছিল, তাই আমরা এই যে সুদের হার কমে গেছিল 2%, তাহলে 6 বছরে কমছিল 6 দুগুণী 12%, এটা বের করে নিয়েছিলাম। কিন্তু এখানে 1 বছরে, তাই সুদের হার 1 বছরে কমছে 0.25%। ঠিক আছে, তাহলে এই 0.25% ইকুয়াল টু 40 টাকা। তাহলে 0.25% ইজ ইকুয়াল টু 40, 1% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 0.25। যেহেতু মূলধন চাইছে, মূলধন মানে 100%, তাহলে 100% ইকুয়াল টু 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.25। এবার আমরা পয়েন্ট তুলে দিব। দেখেন এই পয়েন্ট যদি তুলে দেই, পয়েন্ট তুলে দেওয়ার জন্য পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। এবার আমরা এই 25 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার। দেখেন এখানে এই 4 আর 4 গুণ করলে হয় 16, এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, মোট 3টা শূন্য। তাহলে 1টা 2টা 3টা, তাহলে 100% এর ভ্যালু হচ্ছে 16,000 টাকা। আর 100% এর ভ্যালু মানে হচ্ছে মূলধন। তাহলে 16,000 টাকা। বি নাম্বার অপশন ইজ রাইট। বি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখন এটা যদি আই ইকুয়াল টু এনপিআর বাই 100 দিয়ে করেন হবে, কোনো সমস্যা নাই।
আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। হ্যাঁ, এই আই এর জায়গায় বসাবেন 40 টাকা, এই এন এর জায়গায় 1 বছর, যেহেতু বলা নাই পি বের করবো, মূলধন রেখে দিলাম, আর আর এর মান বসাবেন 0.25, নিচে কত 100, এটা ক্যালকুলেশন করবেন, পি এর মান চলে আসবে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, বুঝছেন। সুদের হার মানে হলো 1 বছরে যতটুকু সুদ দেয় তাকে বলে সুদের হার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, দেখেন বার্ষিক মুনাফা 12.5% থেকে কমে 10.75% হয়, জামিল সাহেবের আয় 4 বছরে 280 টাকা কমে গেলে তার মূলধন কত টাকা? একই কোশ্চেন, তার মানে সুদের হার ছিল 12.5 টাকা, হয়ে গেছে 10.75, এতে জামিল সাহেবের আয়, আয় মানে সুদ, 4 বছরে 280 টাকা কমছে। তাহলে আমাকে বলেন সুদের হার ছিল 12.5, এখান থেকে কমে গেছে 10.75, তাহলে কতটুক কমছে? কতটুক কমছে বিয়োগ করেন। আচ্ছা, প্রথমে এই 10 থেকে, প্রথমে 11 থেকে বিয়োগ করেন, মনে করেন এটা 11 থেকে 12.5 বিয়োগ করলে মানে 1.5, তার সাথে আরো 2.25 বিয়োগ করতে হবে, মানে 1.75, তার মানে এটা হচ্ছে 1.75%। কিভাবে দেখেন, আপনি এই 10.75 এর সাথে 0.25 যুক্ত করলে এটা 11 হবে না? 11 হবে। তাহলে 12.5 থেকে 11 বাদ দিলে কত থাকে? 1.5, আর ওই যে 0.25 যোগ করে এখানে গেছিলেন, তাহলে ওইটুকু তো আরো বিয়োগ করতে হবে, তার মানে 1.75, 1.5 এর সাথে 0.25 যুক্ত করলে 1.75, তার মানে সুদের হার কমে গেছে 1.75%। এটা কয় বছরে? এটা 1 বছরে কমে গেছে, কিন্তু এখানে দেখছে 4 বছরে আয় কমছে 280, তাহলে 1 বছরে যদি এত টাকা কমে, তাহলে 4 বছরে কত কমবে? তাহলে এইটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে অতএব 4 বছরে কমেছে 1.75 ইন্টু 4। এখন 4 দিয়ে গুণ করেন, 4 5 20 0, হাতে 2, 4 সাথে 28 আর 2 30 0, হাতে 3, 4 1 4 3 7, আর এখানে 2 ঘর পরে পয়েন্ট, তার মানে এই যে এখানে দেবো, তার মানে 7, তার মানে 7% কমছে, তার মানে 7% কমছে, 4 বছরে 7% কমছে। তাহলে 4 বছরে কমছে 280 টাকা, 4 বছরে সুদের মান কমছে অ্যাকচুয়ালি 280, আর 4 বছরে পার্সেন্টেজে কমছে 7%, তাহলে এই 7% আসলে 280 কে বোঝাচ্ছে, তাই আমরা লিখবো 7% এর ভ্যালু ইকুয়াল টু 280 টাকা, 1% এর ভ্যালু 280 ডিভাইডেড বাই 7, অতএব 100% এর ভ্যালু 280 ডিভাইডেড বাই 7 ইন্টু 100, এই 7 দিয়ে 28 কে যাবে 4 বার, আর একটা শূন্য যে বসে গেল। হ্যাঁ, আর 4 দিয়ে 100 কে গুণ করলে 4000, তার মানে 100% এর ভ্যালু 4000 টাকা, তার মানে তার মূলধন ছিল 4000 টাকা। ডি নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, লিখিত ফরম্যাটে এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এই লাস্টে এসে আমরা এই যে 7% না, এই 7% আমরা লিখবো হচ্ছে এইভাবে, যে ধরি মূলধন হচ্ছে পি টাকা, ধরি লিখবেন যে ধরি মূলধন হচ্ছে পি টাকা, পি টাকা, তারপরে এই যে 7% কমে গেছে, এটা কার? ওই মূলধনের 7%। তাহলে অতএব শর্ত মতে এই মূলধন পি এর 7% ইজ ইকুয়াল টু 2800, এটা ক্যালকুলেশন করে পির মান বের করবেন, কোনো সমস্যা নেই। হয়েছে এটা? হ্যাঁ, এটাই সহজ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এখন আপনাদেরকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমি এই কাজটা করি, মানে এই যে দেখেন এদিকে তাকান, এই যে লাস্টে লিখলাম না যে 7% ইজ ইকুয়াল টু 280, তাহলে 1% ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 7, অতএব 100% ইকুয়াল টু, এত কিছু লেখার দরকার নেই। 7% ইকুয়াল টু 280, এরপরে যে 1% ইকুয়াল টু লিখবেন, আপনি তো জানেনই 1% ইকুয়াল টু লেখার সময় এই 280 কে 7 দিয়ে ভাগ করবেন, তারপর 100% ইকুয়াল টু, তারপর এখানে গুণ করবেন, তাহলে এই 7% ইকুয়াল টু 280 লিখে তারপরে যে 1% ইকুয়াল টু এত, 100% ইকুয়াল টু এত, এই কথাগুলো তো লেখার দরকার নেই, কারণ 7% ইকুয়াল টু 280 এটুকু লেখার পরে তো আপনি বুঝে গেছেন। এরপর যখন 1% লিখবেন, এই 7 দিয়ে এখানে ভাগ করবেন, তারপর যখন 100% লিখবেন এখানে গুণ করবেন, তাহলে তো আমার এই লাইনে এসে আমার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এবার এগুলো বারে বারে এগুলো লেখার দরকার নেই। 7 দিয়ে দেবে 4 বার, 0, 4000, তার মানে উত্তর হচ্ছে 4000 টাকা। আমার কথা কি বোঝা গেছে? একটু আপনি মানে স্কিপ করতে পারেন। দেখেন বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে এবার বাড়ছে, বাড়লেও কোনো সমস্যা নাই। সুদের হার যদি বাড়ে তাহলে ইনকাম বাড়বে, সুদের হার যদি কমে তাহলে ইনকাম কমবে, তাই না? কারণ সুদের হার কমে গেছে তার মানে আপনি সুদ কম পাবেন বা ইনকাম কম হবে, সুদের হার বেড়ে গেছে তার মানে আপনি সুদ বেশি পাবেন, মানে ইনকাম বাড়বে, তাই না? সুদের বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমা একজন লোক, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? দেখেন তার মূলধন চাইছে,
তাহলে সুদের হার ছিল 8%, বেড়ে হয়ে গেছে 10%। তার মানে এবার সুদের হার বেশি বাড়ছে, তার মানে এখন সে বেশি পাবে, সুদ বেশি পাবে, মানে তার ইনকাম বাড়বে, এই জন্য তার ইনকাম 4 বছরে 128 টাকা বাড়ছে। ভালো কথা। তাহলে সুদের হার 8% থেকে 10% হয়েছে, তাহলে বাড়ছে কতটুক? এই 10% থেকে 8% বাদ দেন, তাহলে 10% মাইনাস 8% ইকুয়াল টু 2%। তার মানে সুদ সে 2% বেশি পাচ্ছে। এটা কিন্তু 1 বছরে, আবার বলছি, সুদের হার মানে 1 বছরে যা সুদ দেয়, তার মানে সুদের হার 8% মানে 1 বছরে 8 টাকা দিত। সুদের হার 10% হয়ে গেছে মানে 1 বছরে এখন সে 10 টাকা পায়। তাহলে 1 বছরে 8 টাকা পেতো আগে, এখন 1 বছরে 10 টাকা পায়। তাহলে 1 বছরে কয় টাকা বেশি পাচ্ছে? 10 মাইনাস 8 মানে 2 টাকা বেশি পাচ্ছে। 1 বছরে 2 টাকা বেশি পাচ্ছে, কিন্তু সে তো 4 বছর টাকাটা রাখছে। তাহলে 1 বছরে যদি 2% বেশি পায়, তাহলে 4 বছরে বেশি পাবে কত? তাহলে 4 বছরে বেশি পাবে, এই 2% কে 4 দিয়ে গুণ, তাহলে 2% গুণ 4 ইকুয়াল টু 8%। তার মানে 4 বছরে সে 8% বেশি পাবে, আর 4 বছরে সে অ্যাকচুয়ালি বেশি পাইছে 128 টাকা। তার মানে 4 বছরে সে অ্যাকচুয়ালি বেশি পাইছে 128, আর 4 বছরে পার্সেন্টেজে বেশি পাইছে 8%। তার মানে এই 8% আসলে 128 টাকাকে বোঝাচ্ছে। এই 8% 128 টাকাকে বোঝাচ্ছে, তাই আমরা লিখবো 8% ইজ ইকুয়াল টু 128। তাহলে 8% ইজ ইকুয়াল টু 128, অতএব 1% ইজ ইকুয়াল টু 128/8, অতএব 100% ইকুয়াল টু এটাকে 100 দিয়ে গুণ। আমার তো এই লাইনগুলো লেখার দরকার নাই, তাই না? এমসিকিউতে এত সময় আমার দরকার নেই। এখন আমি এটাকে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 4 বার, 2 দিয়ে এটা 6 বার, এই যে 6 বার, আর হচ্ছে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 থাকুক না, কোনো সমস্যা নেই। 2 দিয়ে এটা 62, 64। তাহলে 6 দুগুণী 12 আর 4 দুগুণী 8। আচ্ছা, এটা কাটলাম। এখন 4 দিয়ে 64 যাবে 16 বার, 4 দিয়ে 64 যাবে 16 বার, 4 16 তে 64। সরাসরি যদি না পারেন তাহলে কি করবেন? প্রথমে 2 দিয়ে কাটবেন, 2 দিয়ে এটা যাবে 2 বার, 64 যাবে 32 বার, এবার 2 দিয়ে 32 যাবে 16 বার। এই 16 আর 100 গুণ করেন, 16 আর 100 গুণ করলে 1600। তার মানে 100% এর ভ্যালু 1600। এই যে 100%, এই ব্যাপারগুলো লেখি নেই এখানে, এত লেখার সময় নাই। তাহলে আমার 100% এর ভ্যালু 1600 মানে তার মূলধন ছিল 1600 টাকা। এ নাম্বার অপশন ইজ রাইট। এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা দেখেন, সুদের হার 0.75% হ্রাস পায়। দেখেন সুদের হার 0.75% মানে 0.75%, এই যে 0.75% মানে 0.75% হ্রাস পাওয়াতে একজন আমানতকারী মানে যে টাকাটা ব্যাংকে রাখেন, হ্যাঁ, আমানতকারীর আমানতের উপর, আমানত মানে মূলধন, বুঝছেন? আমানতের উপর 4 বছরে প্রাপ্ত আয় 750 টাকা কমে যায়। 4 বছরে 750 টাকা কমে গেছে। বলছে তার আমানতের মোট পরিমাণ কত ছিল? আমানতের পরিমাণ মানেই মূলধন, কারণ আমানতটা মানেই মূলধন, বুঝছেন? আচ্ছা, এখন সুদের হার এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছি সেখানে বলা ছিল, ধরেন সুদের হার 10% থেকে কমে 7% হয়েছে, বা 6% থেকে কমে 4% হয়েছে, মানে সুদের হার ছিল 6%, কমে 4% হয়েছে, মানে কমছে 2%। কিন্তু এই কোশ্চেনে সরাসরি বলে দিছে যে কতটুকু কমছে, যে সুদের হার 0.75% হ্রাস পাইছে। তার মানে আগের অঙ্কগুলোতে যে 2টা সুদের হার বিয়োগ করে যেটা পাইতাম সেইটা এখানে দেওয়াই আছে। মানে এই 0.75%, এটা হচ্ছে ওই সুদের হার কতটুকু হ্রাস পাইছে সেই মানটাই দেওয়া আছে। তাহলে এই যে 0.75% এটা হচ্ছে 1 বছরে কমে যায়। দেখেন সুদের হার 0.75% হ্রাস পাওয়াতে, তার মানে 1 বছরে 0.75% হ্রাস পাইছে। অনেকে বলবে যে ভাই এখানে তো বলা নাই যে 1 বছরে এতটুকু হ্রাস পাইছে। আরে ভাই, সুদের হার মানেই 1 বছরের সুদ, সেটা হ্রাস পাওয়া সুদও 1 বছরের সুদ, বুঝতে পারছেন? সুদের হার 0.5% হ্রাস পাইছে, মানে 1 বছরে 0.75% হ্রাস পাইছে। তাহলে 4 বছরে কতটুকু হ্রাস পাবে? 1 বছরে যদি এত হ্রাস পায় তাহলে 4 বছরে কত? তাহলে 4 বছরে হ্রাস পাবে, এটা দিয়ে 4 কে গুণ, তাহলে 0.75 গুণ হচ্ছে 4। আচ্ছা, এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। এবার 4 দিয়ে এটা কাটলে 25, হ্যাঁ, আর 25 দিয়ে এটা কাটলে 3, তাহলে উত্তর হচ্ছে 3%। তার মানে কি সুদের হার 3% কমে গেছে 4 বছরে। তার মানে সুদের হার 4 বছরে কমছে 3%, আর অ্যাকচুয়ালি সুদের মান 4 বছরে কমছে 750 টাকা। তার মানে এই 3% আসলে 750 টাকাকে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখবো 3% এর ভ্যালু 750, অতএব 1% এর ভ্যালু 750/3, অতএব 100% এর ভ্যালু 100 দিয়ে গুণ, তাই না?
ওকে, এই 3 দিয়ে 75 যাবে হচ্ছে 25 বার, আর এই একটা শূন্য। এই 25 দিয়ে 1 কে গুণ করলে 25, এই একটা শূন্য আর একটা দুইটা শূন্য, মোট 3টা শূন্য, তাহলে 25,000 টাকা, মানে 100% ভ্যালু 25,000 টাকা। তার মানে তার মোট আমানতের পরিমাণ মানে মূলধনের পরিমাণ ছিল 25,000 টাকা। এই নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, আচ্ছা এইটা করার আগে আমার কাছে মনে হচ্ছে আমাদের আর একটা কোশ্চেন সলভ করা লাগবে। 52 পরে আমি 73 নাম্বার কোশ্চেন সলভ করব, কারণ এই একই টাইপের কোশ্চেন, 73ও একই টাইপের। হ্যাঁ, এই জন্য 73টা আগে সলভ করে দিচ্ছি। বলছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের জন্য রাখা হলো। কোন একটা মূলধন, কত মূলধন সেটা বলা নাই, বলছে সেই মূলধনটা একটি নির্দিষ্ট সুদের হারে, একটা নির্দিষ্ট সুদের হারে মানে কোন একটা হার, সেই হারটাও বলা নাই, নো প্রবলেম। 2 বছরের জন্য রাখা হলো। কয় বছরের জন্য রাখছে? 2 বছরের জন্য রাখা হলো। বলছে যদি শতকরা 1 টাকা বেশি হারে রাখা হতো, এই যে দেখেন, যদি শতকরা 1 টাকা বেশি হারে রাখা হতো, মানে ওই যে আগে যে নির্দিষ্ট সুদের হারে রাখছেন সেই হারে না রেখে যদি 1 টাকা বেশি হারে রাখতেন, মানে 1% বেশি, 1 টাকা বেশি হার মানে 1% বেশি হারে রাখা হতো, তাহলে 24 টাকা বেশি হতো, মানে সুদ 24 টাকা বেশি পেতেন। বলতেন আসল কত, মানে মূলধন কত। তার মানে এই 1 টাকা কি? এই 1 টাকা হচ্ছে সুদের হারের পার্থক্য, মানে আগে যে সুদের হারে রাখতেন তার চেয়ে যদি 1 টাকা বেশি রাখা হতো, তার মানে এই 1 টাকা কি? ওই যে আগে অঙ্কগুলোতে যে কি করতাম, আগের অঙ্কগুলোতে ওই যে সুদের হার 6% থেকে কমে 10% থেকে বেড়ে যদি 12% হয়, তাহলে সুদের হার 2% বাড়ছে না, ওই যে দুইটা সুদের বিয়োগফল। এই 1%, এই 1 টাকা মানে 1% হলো দুইটা সুদের হারের বিয়োগফল, বুঝছেন? তার মানে 1 বছরে সুদ বেশি পাওয়া যাবে হচ্ছে 1%, এই যে 1% বেশি পাওয়া যাবে 1 বছরে। এরকম আপনি 2 বছর রাখছেন, তাহলে 2 বছরে বেশি পাওয়া যাবে। এই 1% কে 2 দিয়ে গুণ, তাহলে 1% গুণ 2 ইজ ইকুয়াল টু 2%। তার মানে 2% সুদ বেশি পাবেন 2 বছরে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি বেশি পাবেন 24 টাকা। তার মানে এই 2% এই 24 টাকাকে বোঝাচ্ছে। আমার কথা কি বুঝছেন? এই 2% কি? এই 2% হচ্ছে 2 বছরে আপনি যতটুকু সুদ বেশি পাবেন পার্সেন্টেজে, আর এই 24 টাকা কি? এই 24 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি যতটুকু বেশি পাবেন। তাহলে এইটা হলো পার্সেন্টেজে বেশি পাবেন, আর এটা হলো অ্যাকচুয়ালি বেশি পাবেন। তার মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে। তাই 2%-এর ভ্যালু হচ্ছে 24 টাকা। তাহলে 2%-এর ভ্যালু 24, 1%-এর ভ্যালু 24/2, অথবা 100%-এর ভ্যালু হচ্ছে 24/2 × 100। এই 2 দিয়ে 24 যাবে 12 বার, এই 12 আর 100 গুণ করলে 1200 টাকা। তার মানে 100%-এর ভ্যালু 1200 টাকা, আর 100%-এর ভ্যালু মানে হচ্ছে মূলধন। তাই ডি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? এই কোশ্চেনটা কি বোঝা গেছে? এই কোশ্চেনে সরাসরি 2টা পার্সেন্টেজ দেওয়া নাই যে সুদের হার এত থেকে এত হয়েছে, কিন্তু এটা বলে দিছে সরাসরি যে একটা নির্দিষ্ট সুদের হারে রাখছি, সেটাতে না রেখে যদি 1% বেশি হারে রাখতাম, তাহলে সুদের হার কতটুকু বেশি? বছরে 1% বেশি। তাহলে 2 বছরে কতটুকু বেশি? 1% গুণ 2% বেশি। তার মানে আপনি বছরে 2% বেশি পাবেন, আর অ্যাকচুয়ালি মোট বেশি পাবেন হচ্ছে 24 টাকা। তাহলে এইটা হচ্ছে বেশি, যতটুকু বেশি পাবেন সেই মান, পার্সেন্টেজে বেশি মান, মানে পার্সেন্টেজে কতটুকু বেশি পাচ্ছেন এটা হলো তাই, আর এটাতে অ্যাকচুয়ালি যতটুকু বেশি পাচ্ছেন। তার মানে এই মানটা আসলে এটাকে রিপ্রেজেন্ট করছে। তাই 2%-এর মান 24, আসল মানে 100%-এর মান কত সেটা বের করতে বলছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমি চলে আসছি আমাদের সেই আগের প্রশ্নে। দেখেন এখানে বলছে সৌরভ একজন লোক। সৌরভ কি করছে দেখেন, সৌরভ 8% সুদে মোমেনকে এবং 12% সুদে রুবেলকে সমপরিমাণ টাকা ধার দিল। তাহলে সৌরভ হচ্ছে এখানে সুদের কারবার করতেছে, সে 8% হার সুদে মোমেন একজন লোক, এবং 12% হার সুদে রুবেলকে সমপরিমাণ টাকা ধার দিল। এর মানে কি সমপরিমাণ? এর মানে কি? এর মানে হচ্ছে মোমেনকে যতটুক পরিমাণ ধার দিছে রুবেলকেও ঠিক ততটুক পরিমাণ ধার দিছে। তার মানে এখানে সৌরভ হচ্ছে ইনভেস্টর। এদিকে তাকান, সৌরভ হচ্ছে ইনভেস্টর, সে ইনভেস্ট করতেছে, টাকা খাটাচ্ছে। তাহলে মোমেনকে কত টাকা ধার দিছে আমরা জানি না, ধরে নিচ্ছি যে মোমেনকে পি টাকা ধার দিছে।
তাহলে সৌরভ হচ্ছে ইনভেস্টর, তার মানে সৌরভ পি টাকা ইনভেস্ট করছে, মানে এটা হলো সৌরভের মূলধন। কার উপর? মোমেনের উপর। রুবেলকেও সমপরিমাণ, তার মানে রুবেলকেও সে পি টাকা ধার দিছে, তার মানে এই পি টাকা হচ্ছে সৌরভের মূলধন যা মোমেনের উপর খাটাইছে 8% হারে। এই পি টাকা হচ্ছে এই সৌরভের মূলধন যা রুবেলের উপর খাটাইছে 12% হারে। সে 3 বছর ধার দিছে মানে সুদে ধার দিছে। সে 3 বছর পর দুজনের কাছ থেকে সর্বমোট 720 টাকা সুদ পেল। এই যে 720 টাকা সর্বমোট দুইজনের কাছ থেকে 720 টাকা সুদ পাইছে। বলছে প্রত্যেককে সে কত টাকা ধার দিয়েছিল? আমি ধরে নিচ্ছি যে প্রত্যেককে সে পি টাকা ধার দিছিল। খুবই সিম্পল। সে এখন এই যে 720 টাকা সুদ পাইছে, এই 720 টাকা সুদ সে কয়টা জায়গা থেকে পাইছে? সে মোমেনের কাছ থেকে কিছু সুদ পাইছে, রুবেলের কাছ থেকে কিছু সুদ পাইছে, ওই দুইটা সুদের যোগ ফল হচ্ছে 720 টাকা। এটা কি বুঝছেন? তার মানে 720 টাকা হচ্ছে দুইটা সুদের যোগ ফল। ইয়েস, তার মানে আমরা লিখবো এখানে এরকম, দেখেন দিকে তাকান, আমরা লিখবো I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 720। ক্লিয়ার? এই যে I1, এই I1 টাকা পাইছে হচ্ছে মোমেনের কাছ থেকে। ধরে নিচ্ছে সৌরভ মোমেনকেও পি টাকা ধার দিছিল, পি হলো মূলধন। কার মূলধন? সৌরভের মূলধন যা মোমেনের উপর খাটাইছে। তাহলে সৌরভ মোমেনকে পি টাকা ধার দিয়ে যে সুদ পাইছিল সেই সুদকে আমরা I1 ধরতেছি। সৌরভ রুবেলকে পি টাকা ধার দিয়ে যে সুদ পাইছিল সেই সুদকে আমরা I2 ধরতেছি। এখন আমরা জানি কি, এদিকে তাকান, আমরা জানি I is equal to NPR ডিভাইডেড বাই 100, তাই কি না? এই যে I1 এটা হচ্ছে মোমেনের উপর খাটাইছে, এই আয়ন ইকুয়াল টু NPR বাই 100, তাই না? তাহলে এখানে n কত? এই আয়নের ক্ষেত্রে n, এই যে 3 বছর দুইজনের উপরই 3 বছর খাটাইছে, তার মানে এই আয়নের মান হচ্ছে 3 বছর। সরি, এই আয়নের ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে n এর মান 3 বছর। পি কত? পি যে টাকা সৌরভ তাকে ধার দিছিল, পির মান পি, ওটাই তো বের করতে হবে। ইনটু রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 8%, নিচে কত? 100। ক্লিয়ার? প্লাস I2 কি? এই I2 হচ্ছে NPR বাই 100। n কত? n হচ্ছে 3 বছর। পি কত? I2 মানে হচ্ছে রুবেল থেকে যে সুদটা পাইছে, রুবেলকেও কিন্তু পি টাকা ধার দিছে সমপরিমাণ, তাহলে পি। আর রেট অফ ইন্টারেস্ট কত? এই যে রেট অফ ইন্টারেস্ট আর এর মান হচ্ছে 12%, মানে 12, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু 720। খুবই সিম্পল, শুধু বুঝতে হবে আগে থেকে। হ্যাঁ, এখন আপনি চাইলেই কিন্তু এখানে কাটাকাটি করতে পারেন, দরকার নাই। আপনি 100 রাখেন, তাহলে লসাগু যদি 100 হয়, খেয়াল করেন 100 কাটা 3 আসছে 24 পি, প্লাস 100 কাটা 3 বলতে 36 পি ইজ ইকুয়াল টু কত? 720। আচ্ছা, এবার 100 ওই পাশে গুণ হবে, দেখেন 24 আর 36 কত হয়? দেখেন 4 আর 6 কত? এই 4 যোগ করে দেন 40 হয়ে যাবে, তারপর আবার 20 যখন 60, তার মানে উপরে হচ্ছে 60 পি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 720। এবার কাটাকাটি করবো, দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, আমি চাইলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটতে পারতাম, আমি ওই পাশে কাটতেছি। এই 6 দিয়ে 72 যাবে 12 বার। এবার পি বের করবো, তাহলে পি থাক, 100 ওই পাশে যায় গুণ হবে 1200তে, তাহলে পি ইজ ইকুয়াল টু 12 গুণ 100 মানে 1200। তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে এই সৌরভ মোমেনকে যত টাকা ধার দিছিল বা সৌরভ রুবেলকে যত টাকা ধার দিছিল, বলছে সে প্রত্যেককে কত টাকা ধার দিছিল, ধরে নিছি প্রত্যেককে সে পি টাকা ধার দিছিল। আপনারা এই কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। সালাউদ্দিন সবুজ, আপনি এইভাবে করবেন না, এটা যেভাবে করছেন এইভাবে করবেন না। এই অঙ্কটা মিলবে, কারণ এখানে দেখেন উভয়কে সে 3 বছরের জন্য ধার দিছে, উভয়কে কিন্তু সে 3 বছরের জন্য ধার দিছে, এই জন্য এই কোশ্চেনটা কিন্তু এইভাবে মিলে গেছে, কথা কি বুঝছেন? এবং উভয়ের ক্ষেত্রে মূলধন সমান, এই জন্য কিন্তু মিলে গেছে। কিন্তু যখন একজনকে 4 বছরের জন্য দিবে আর একজনকে 5 বছরের জন্য দিবে, তখন কিন্তু ঝামেলা হবে। এই কোশ্চেনটা কি বুঝতে পারছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এই কোশ্চেনটা বুঝছেন কিনা? কোথাও যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে আমি সলভ করে দিব। আচ্ছা, বুঝতে পারছি বলছেন।
আচ্ছা বুঝতে পারছি। আরেকবার কোথায় বলবো, আমি আগেই বলছি যে কোথায় বলবো সেই জায়গাটা উল্লেখ করে না দিলে বুঝাবো কিভাবে বলেন তো। আপনাদের এই কথাটা কিন্তু আমি বারে বারে বলি যে একটা অঙ্ক বুঝেন নাই, সম্পূর্ণটা বুঝেন নাই মানে আপনি কিছুই বুঝেন নাই, তাহলে সেটা তো সমস্যা। কিন্তু যদি স্পেসিফিক কোনো জায়গায় না বোঝেন সেই জায়গাটা যদি উল্লেখ করে দেন আমার জন্য সুবিধা হয়। উল্লেখ না করে দিলে তো প্রবলেম। একটু উল্লেখ করে দেন, আপনি উল্লেখ করে দেন, আমি দেখছি অন্য অঙ্কে যাচ্ছি, তারপরে এসে আবার এটা বুঝাই দিব, উল্লেখ করে দেন। আচ্ছা এবার কি বলছে দেখেন, এবার ওই সৌরভ কি করছে, সৌরভ মোমেনকে যত টাকা ধার দিল 8% হারে, রুবেলকে 12% হার সুদে তার দ্বিগুণ টাকা ধার দিছে। এর মানে মোমেনকে যদি পি টাকা ধার দেয়, রুবেলকে দিছে 2p টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন। 2p কে টাকা ধার দিছে, সে 5 বছর পর দুজনের কাছ থেকে সর্বমোট 1000 টাকা সুদ পেল, সে রুবেলকে কত টাকা ধার দিছিল। তাহলে এই যদি 1000 টাকা সুদ পাইছে, এই 1000 টাকা সুদ সে মোমেনের কাছ থেকে কিছু পাইছে, রুবেলের কাছ থেকে কিছু পাইছে, তার মানে 1000 টাকার মধ্যে দুইটা সুদ আছে, I1 প্লাস I2। I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 1000। এখন এই আয়ন মানে কি, আয়ন মানে NP R/100, তাই না? তাই এক্ষেত্রে n কত, এক্ষেত্রে n 5 বছর, এক্ষেত্রে p কত, এক্ষেত্রে p কারণ মোমেনের টাকা তো p, তাই না? এক্ষেত্রে আর কত, আর হচ্ছে 8%, খুবই সিম্পল। প্লাস এক্ষেত্রে I2, এটাও তো NPR/100। এখন এক্ষেত্রে n কত, 5 বছর, p কত, রুবেলকে p দিছিল হচ্ছে মূলধন হচ্ছে 2p, তার মানে p এর জায়গা হবে 2p, কারণ মূলধন, p মানে মূলধন, বুঝছেন? আর কত, আর হচ্ছে যে 12%, নিচে 100, বোঝেন নাই কথা? তাহলে I = NPR/100, n হচ্ছে 5 বছর, p কত, মোমেনকে p টাকা দিছে, ইনটু রেট অফ ইন্টারেস্ট কত, 8%, 8/100, প্লাস I2 কত, n মানে 5 বছর, দুজনকেই 5 বছরের জন্য দিছে, NP, p মানে কিন্তু 2p, কারণ 2p টাকা ধার দিছে, হ্যাঁ। আর রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 12%, নিচে কত, 100 ইজ ইকুয়াল টু 1000। ব্যাস। এখন চাইলেই আপনি কাটতে পারেন, না কাটলেও সমস্যা নেই। দেখেন 100 হচ্ছে লসাগু, দেখেন এই 5 40p প্লাস 12 দুগুণি 24, 5 12 আচ্ছা 5 দুগুণি 10, 12 10 120, 120p ইজ ইকুয়াল টু 1000। তাহলে 40 আর 120 কত, 160p, 160p ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 1000। দেখেন এবার কাটাকাটি করি আমরা এই শূন্য আর এই শূন্য কাটা, দেখেন এটাকে 4 দিয়ে কাটা যায়, এটাকে 4 দিয়ে কাটা যায়, 4 4 16, 4 25 100, এই 4 দিয়ে এই 100 কে আবার 25 বার, তাই না? আমি আবার বলছি, ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করতে হলে এই পাশের উপরের সংখ্যার সাথে এই পাশের উপরের সংখ্যা কাটাকাটি করা যায়, বুঝছেন? এই যে এই শূন্য দিয়ে আমি এই শূন্য কাটছিলাম, এটাকে 4 দিয়ে কাটছি 4 বার, এটাকে 4 দিয়ে কাটছি 25 বার, এই 4 দিয়ে আবার এই 100 কে কাটছি 25 বার, এগুলো স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছি। তাহলে এই p বের করব, তাহলে p থাকলো এই 25 এর সাথে এই 25 দিয়ে গুণ হবে, তাহলে 25 গুণ 25, 25 মানে 25 স্কয়ার মানে 625, এটা মারি দিন না, কারণ p এর মান 625, এর মানে কি, p এর মান 625, p আমরা কার টাকা ধরছিলাম, মোমেনকে ধার দিছিল p টাকা, তার মানে p এর মান বের হইছে, মানে মোমেনকে ধার দিয়া টাকা বের হইছে। কিন্তু কোশ্চেনে চাইছে রুবেলকে কত টাকা ধার দিছিল, রুবেলকে 2p টাকা ধার দিছিল, তাহলে p এর মান 625, এখানে বসায় 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 625, তাহলে রুবেল ইকুয়াল টু 2p মানে 2 × 625, 600 দুগুণি 1200 আর 25 দুগুণি 50 মানে 1250, তাহলে উত্তর হচ্ছে 1250 টাকা। ক্লিয়ার কিনা বলেন? যেটা বেরোইছে এটা হলো মোমেনকে ধার দিছিল যে টাকা, কিন্তু কোশ্চেনে চাইছে রুবেলকে কত টাকা ধার দিছিল, রুবেলকে 2p টাকা ধার দিছিল, তাহলে p এর মান বেরোইছে, এটা আবার এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? দ্বিতীয় অংশ এখানে কি বোঝেন না বলেন? এটা হচ্ছে রুবেলকে যত টাকা ধার দিছিল। এখন i মানে কি, i মানে NPR/100, তাহলে এই যে এখানে n বসাইছি, n মানে যে 3 বছর, p কত, p মানে হচ্ছে রুবেলকে যত টাকা ধার দিছিল, রুবেলকে তো মোমেনকে যা দিছে রুবেলকে তাই দিছে, তাহলে মোমেনকে p ধরছি, তাহলে রুবেলকেও p, আর NPR এটা হচ্ছে r এর মান, এই যে r এর মান 12%, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্নে বলছে কি, এই 55 থেকে এটা হচ্ছে গড় মূলধন, এই দেখেন এটা হচ্ছে গড় মুনাফা, হ্যাঁ এটা হচ্ছে গড় মুনাফা, এই গড় মুনাফার অঙ্কটা আমি পরে করাবো, বুঝছেন? এটা কত থেকে কত আমি বলে দিচ্ছি, 55 থেকে
55, 56, 57, 55, 56, 57 এই তিনটা কোশ্চেন পরে করাবো, গড় মুনাফা, হ্যাঁ এটা পরে করাবো। 55, 56, 57 পরে করাবো। আমরা চলে যাচ্ছি 58 নম্বর কোশ্চেনে। 58 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন পরীক্ষায় আসছে তার মধ্যে এই টাইপটা সবচেয়ে বেশিবার আসছে, সবচেয়ে বেশিবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটাকে আপনাদেরকে এমন ভাবে বোঝাবো যে কোশ্চেন যেভাবে আসুক আপনি সলভ করতে পারবেন ইজিলি, খুব সহজেই। কিন্তু তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, 3-4 মিনিট বা 5 মিনিট সময় আমি নিব থিওরি বোঝানোর জন্য। আমি কিভাবে I = NPR দিয়ে করা যায়, কিভাবে মুখে মুখে করা যায়, সবই শেখাবো। দেখেন, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? একই হার মুনাফায় মানে কি? মানে মুনাফা সুদের হার নির্দিষ্ট থাকবে, সুদের হার নির্দিষ্ট থাকবে, মানে প্রথম ক্ষেত্রে সুদের হার যা থাকবে পরের ক্ষেত্রেও সুদের হার তাই থাকবে। এই জন্য হচ্ছে একই হার মুনাফায় কোনো আসল। এই কোনো আসল বলতে কত? কোনো আসল বলতে কত আসল? কোনো আসল বলতে যে কোনো আসল, মানে আপনি যাই রাখেন না কেন সেই টাকাটা কি হবে? 6 বছরে মুনাফা আসলে, মুনাফা আসলে মানে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। এর মানে কি? আপনি যদি 100 টাকা রাখেন ব্যাংকে, ডাবল হয়ে যাবে, সুদে আসলে 200 টাকা হয়ে যাবে। আপনি যদি 1 টাকা রাখেন, সুদে আসলে 1-এর ডাবল কত? 2 হয়ে যাবে। কথা বুঝছেন? বলছে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। মানে 6 বছরে যদি মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে এই জিনিসটা মুনাফা আসলে 3 গুণ হবে? আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আপনি এই যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, হ্যাঁ, এই প্রথম অংশের দিকে তাকান। এই প্রথম অংশ থেকে আমরা কি করব জানেন? এই প্রথম অংশ থেকে আমরা সুদের হার বের করব। আমি প্রথমে মূল কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপরে কিভাবে দ্রুত সময়ের মধ্যে এই অঙ্ক সলভ করা যায় দেখেই সেটাও শেখাবো। এই যে প্রথম অংশ, প্রথম অংশ সলভ করে আমরা সুদের হার বের করব। তাহলে প্রথম অংশে যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ হবে, আমরা ধরে নিচ্ছি যে আসলে 1 টাকা। মনে আছে যে সুদে আসলে দ্বিগুণ হলে 3 গুণ হলে আমরা আসলে 1 টাকা ধরতাম, মনে আছে? তাহলে আসলে 1 টাকা, তাহলে সুদ কয় টাকা? সুদ 1 টাকা। এই যেগুলো কিন্তু এখন আপনাকে কিন্তু পারতে হবে। আসলে 1 টাকা, সুদ 1 টাকা। এই যে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। আরে ভাইয়া, মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে মানে কি? আসল যদি 1 টাকা হয়, সুদে আসলে ডাবল হয়ে যাবে, 1-এর ডাবল 2 টাকা হয়ে যাবে। তাহলে সুদ আসল যদি 2 টাকা হয়, তার মধ্যে আসল 1 টাকা আছে, তাহলে 2 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ 1 টাকা, তাই না? সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে কি? আসলে 1 টাকা হলে সুদে 1 টাকা। এগুলো কিন্তু বুঝাইছি, মনে করে দেখেন। সুদে আসলে ডাবল হওয়া মানে কি? 1 টাকা রাখছেন, সেটা ডাবল হয়ে গেছে, সুদ আসলে 2 টাকা হয়ে গেছে। তাহলে সুদে আসলে 2 টাকা হলে ওই 2 টাকার মধ্যে তো 1 টাকা আসল আছে, তাহলে ওই 2 টাকা থেকে 1 টাকা আসল বাদ দিলে সুদ 1 টাকা। বুঝছেন? মনে মনে চিন্তা করতে হবে। এই অংশ অ্যাপ্লাই করে আমরা কি করব? I = NPR/100 ইউজ করব। I = NPR/100। এখান থেকে I এর মান 1 টাকা, N কয় টাকা? N এই যে 6 বছরে ঘটনা ঘটছে, 6 বছরে। P এর মান কয় টাকা? P এর মান 1 টাকা। এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করব, মানে সুদের হার বের করব, রেখে দেন নিচে 100। ক্লিয়ার? ক্লিয়ার? এবার কাটাকাটি করা যায়। এটা 2 দিয়ে কাটলে 3 বার, এটা 2 দিয়ে কাটলে 50 বার। যেহেতু আমরা R এর মান বের করব, তাহলে R এই পাশে রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই 50 এই পাশে নিচে আছে, এটা এসে অনের সাথে গুণ হবে। এই 3 এই পাশে উপরে ছিল, এটা এসে ভাগ হবে। তাহলে 50 এসে এই পাশে উপরে চলে আসবে, 3 এই পাশে নিচে চলে আসবে। তাহলে R এর মান 50/3। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে প্রথম অংশ সলভ করে আমরা সুদের হার বের করে ফেললাম। যেহেতু বলছে একই হার মুনাফায়, তার মানে এই যে দ্বিতীয় অংশে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, এই দ্বিতীয় অংশেও আমরা ওই সুদের হারটা এইটাই ব্যবহার করব। ঠিক আছে? এবার দ্বিতীয় অংশ শর্টকাটে বলে দিব, সমস্যা নাই। দ্বিতীয় অংশে কি বলছে দেখেন। দ্বিতীয় অংশে বলছে যে একই হার মুনাফায় জিনিসটা কত বছরে, তার মানে দ্বিতীয় অংশে চাইছে কত বছরে, তার মানে দ্বিতীয় অংশে N এর মান চাইছে, কত বছরে N চাইছে। বলছে সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা ভাইয়া, সুদের আসলে 3 গুণ হওয়া মানে আসলে 1 টাকা হলে, আসলে 1 টাকা হলে সুদ আসলে 3 টাকা হয়ে যাবে। সুদ আসলে 3 গুণ, তাহলে আসলে 1 টাকা হলে 1 টাকার 3 গুণ মানে 3 টাকা হয়ে যাবে। সুদে আসলে যদি 3 টাকা হয়, তাহলে ওই 3 টাকার মধ্যে সুদও আছে, আসলও আছে। তাহলে 3 টাকা থেকে আসলে 1 টাকা বাদ দিলে সুদ এবার 2 টাকা। তাহলে সুদ I = 2 টাকা। আর R এর মান তো ভাই এখানেও যা, এখানেও তাই। এইবার আবার ইউজ করব I = NPR/100। নিচে কত? 100। এই I এর মান কত? 2 টাকা = N এর মান এটা বের করতে হবে। P কত? P হচ্ছে 1 টাকা /100। আর এই R এর মান কত? এই যে N বের করব, P এর মান 1 টাকা, নিচে 100। আর এই R এর মানটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাই এটাকে সাইডে গুণ আকারে R এর মান 50/3। এবার তাকান, এই 50 দিয়ে এটা যাবে 2 বার। দেখেন
তাহলে এই পাশে আছে 2 আর ওই পাশে আছে উপরে কিছু নাই, মানে আছে শুধু n, আর নিচে আছে 3 দুগুণী 6। এবার আড়াআড়ি গুণ করলে 6 দুগুণী 12, তার মানে n = 12 বছর। তার মানে এই ঘটনা ঘটবে 12 বছরে। তার মানে সুদে আসলে জিনিসটা 3 গুণ হবে 12 বছরে। এইটুক বুঝছেন কিনা, ফর্মাল সলিউশন বুঝছেন কিনা আমাকে সেটা বলেন। এলো মূল নিয়ম। এটা আপনি কি করবেন, এটা আপনি হচ্ছে মানে লিখিত পরীক্ষা এটা করবেন। খালি লিখবেন যে ধরি আসলে 1 টাকা, অতএব সুদ আসল হবে 2 টাকা, অতএব সুদ i = হবে 2 - 1 = 1 টাকা। এগুলো লিখে আর এর মান বের করবেন। দ্বিতীয় অংশে সেই একই আর এর মান ব্যবহার করে কি কত বছরে 3 গুণ হবে সেটা বের করে ফেলবেন। এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন প্লিজ। এখন আমরা দেখবো যে এই অঙ্ক দেখেই উত্তর দেওয়া যায় কিভাবে, কনসেপ্ট বুঝে। হ্যাঁ, কনসেপ্ট বুঝেই উত্তর। এই টাইপের কোশ্চেন যেভাবে আসুক আপনি দেখেই সলভ করে ফেলবেন। আমাকে একটু বলেন তো এখানে কি বুঝছেন ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝছেন? এই অঙ্ক আমরা দেখেই উত্তর দিব, কিন্তু তার আগে কনসেপ্ট বুঝলাম। না বুঝলেও বলতে হবে, আমি তাহলে ট্রাই করব। হ্যাঁ, আর যদি না বলেন কিছু তাহলে তো সমস্যা। কোন জায়গায় বোঝেন নাই জাস্ট স্পেসিফিকলি আমাকে বললে আপনাকে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এবার দেখেন এটা আমরা কিভাবে মানে এটা বুঝে কিভাবে দেখে উত্তর দিতে পারি, কিন্তু বুঝে, সেটাও কিন্তু মুখস্থ না, সেটা বুঝে। আর এটা একটা শর্টকাট আছে বই, বিভিন্ন বইয়ে, সেই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব, কোনো সমস্যা নেই। দেখেন, আচ্ছা প্রথম অংশে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা এই বিষয়টা আগে বোঝেন যে মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে কি, সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে কি। সুদে আসলে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে, খেয়াল করবেন প্লিজ, সুদে আসলে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে আসল যদি 1 টাকা হয় তাহলে সুদও 1 টাকা। এই হলো সুদে আসলে দ্বিগুণ হওয়ার অর্থ। আসল 1 টাকা হলে সুদও 1 টাকা, এটা দ্বারা বোঝায় সুদে আসলে দ্বিগুণ হওয়ার অর্থ। কারণ সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে কি, মানে সুদ আসলে 1 টাকা, সুদ আসল মিলে হয়েছে 2 টাকা, দ্বিগুণ হয়ে গেছে না। তাহলে 1 টাকার দ্বিগুণ মানে 2 টাকা। ওই 2 টাকার মধ্যে তো সুদও আছে আসলও আছে, তাহলে ওই 2 টাকার মধ্যে আসল 1 টাকা আছে না, তাহলে ওই 2 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ 1 টাকা। এখন কেউ যদি বলে সুদে আসলে 7 গুণ হয়, এর মানে কি? মনোযোগ দেন, সুদে আসলে 7 গুণ হওয়ার অর্থ 4-5 গুণ যে যাই বলুক, এটা 1 ধরে করতে হবে সবসময়। সুদে আসলে 7 গুণ হওয়ার অর্থ আসল যদি 1 টাকা হয় সুদ হবে 6 টাকা। এগুলা কিন্তু মুখে মুখেই পারতে হবে এখন থেকে। সুদে আসলে 7 গুণ হওয়ার অর্থ আসল 1 টাকা হলে সুদ 6 টাকা। কেন? কারণ সুদে আসলে 7 গুণ হয়েছে, মানে আপনি 1 টাকা ব্যাংকে রাখলে সেটা হয়ে যাবে 7 টাকা। সুদে আসলে 7 টাকা, তাহলে 7 টাকার মধ্যে সুদও আছে আসলও আছে, তাহলে ওই যে আসলে 1 টাকা আছে 7 টাকার মধ্যে, তাহলে 7 টাকা থেকে আসলে 1 টাকা বাদ দিলে সুদ হচ্ছে 6 টাকা। সুদে আসলে 10 গুণ হওয়ার অর্থ আসল 1 টাকা সুদ 9 টাকা। কারণ সুদে আসলে 10 গুণ হয়েছে, মানে 1 টাকা রাখলে সেটা 10 টাকা হয়ে গেছে সুদ আসল মিলে। 10 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ 9 টাকা। এ কি আর এখন মানে আর বারে বারে কি মানে বোঝানো লাগবে? লাগবে না, লাগবে না। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এদিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখন আপনাকে বোঝাবো। এইটা আপনাকে যে কত হেল্প করবে কত জায়গা যায় আপনি কল্পনা করতে পারবেন না। সরল মুনাফা মানে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে সব সময় একই রকম মুনাফা দিবে, কখনোই বেশি দিবে না, কখনো কমও দিবে না। এটা সরল মুনাফার একটা বৈশিষ্ট্য। সরল মুনাফা মানে একটা নির্দিষ্ট সময়ে সব সময় আপনাকে ওই একই মুনাফা দিবে যদি সুদের হার সেম থাকে, আসল যদি সেম থাকে। তার মানে আপনাকে ব্যাংক আপনাকে, এই যে দেখেন এদিকে তাকান, একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। আচ্ছা ভাইয়া, মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে আসল যদি 1 টাকা হয় সুদও 1 টাকা। তার মানে কি আমি বলতে পারি না যে 6 বছরে 1 টাকা সুদ দিছে? এটা বলা যায়। এই যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে, তার মানে 6 বছরে 1 টাকা সুদ দিছে। এর মানে আপনাকে বুঝতে হবে প্রতি 6 বছরে আপনাকে 1 টাকাই দিবে, মানে পরবর্তী 6 বছরে আপনাকে 1 টাকাই দিবে, এর বেশি দিবে না। 6 বছরে, এই যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হওয়া মানে আসলে সুদের মানটা আসলের সমান হয়ে যাওয়া, এটা সহজ কথা। দ্বিগুণ হওয়া মানে সুদের মানটা কি হওয়া? আসলের সমান হয়ে যাওয়া। সুদের মানটা আসলের সমান হয়ে যাওয়া।
বুঝছেন? এখন এই যে 1 টাকা সুদ দিছে আপনাকে কয় বছরে? 1 টাকা সুদ দিছে 6 বছরে, তাই না? ইয়েস, এইটা আপনি মনে রাখবেন। যখন ডাবল হবে, ডাবল হওয়ার অর্থ হচ্ছে আপনাকে 1 বছরে না, এই 6 বছর, এখানে 6 বছর, এখানে যদি 7 বছর বলতো তাহলে 7 বছরে আপনাকে 1 টাকা দিত। ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ কি? এদিকে তাকান। সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে আয়ের মান 2 টাকা হবে। সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে আসলে 1 টাকা হলে আয় হবে 2 টাকা, এটা না? এখন আপনি আমাকে বলবেন এই যে 1 টাকা সুদ দিয়েছে কয় বছরে? 6 বছরে। তাহলে আপনাকে 3 গুণ হওয়া মানে আসলে সুদ দিবে 2 টাকা। ইয়েস। তাহলে আসলটা বাদ দিয়ে শুধু সুদ নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এই 1 টাকা যদি দেয় 6 বছরে, তাহলে 2 টাকা দিবে কয় বছরে? সেটাই আমাদের উত্তর। কারণ 3 গুণ হওয়ার অর্থ আসলে সুদ 2 টাকা দেওয়া। তাহলে আমরা লিখবো 1 টাকা দেয় 6 বছরে, অতএব 2 টাকা দিবে 6 গুণ 2 = 12 বছরে। অবশ্যই তাহলে উত্তর হচ্ছে 12 বছর। আমার কথা কি বুঝছেন? তাহলে সুদের হার 3 গুণ হওয়া মানে, সুদে আসলে 3 গুণ হওয়া মানে আসলে 2 টাকা সুদ দিবে। তাহলে 1 টাকা দিছে আমাকে 6 বছরে, তাহলে 2 টাকা দিবে কয় বছরে? 6 গুণ 12 বছরে। বুঝছেন কিনা বলেন? এটা কি বুঝছেন? একেবারেই সহজ, একেবারেই সহজ। হ্যাঁ, আপনি প্রথম অংশ থেকে সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে সুদ আসলে 1 টাকা, সুদে 1 টাকা, সুদে আসলে পরে 3 গুণ হবে মানে আসলে 1 টাকা, তাহলে সুদ 2 টাকা। তাহলে এই যে 1 টাকা সুদ দিছে 6 বছরে, আরে ভাইয়া সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে কি? সুদ দিছে 1 টাকা না, সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে সুদ 1 টাকা দেওয়া। 1 টাকা সুদ দিছে 6 বছরে, তাহলে সুদে আসলে 3 গুণ হওয়া তো আসলে সুদ 2 টাকা দেওয়া। তাহলে 1 টাকা যদি 6 বছরে দেয়, তাহলে 2 টাকা দিবে কয় বছরে বলেন? ওই যে নিয়ম। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যেবার তাসিন যেটা বলছেন এটাও সত্য, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। যখন এখানে 10 গুণ বলবে না, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন। যখন 10 গুণ বলবে তখন একটা বিপদে পড়বেন, তখন একটা ঝামেলা হবে। হ্যাঁ, এবার দেখেন। আচ্ছা, এটা কত গেল? 58। 58 পরে আমি আপনাদেরকে সলভ করাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 60, 59 পরে। দেখেন কত সহজ। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা, প্রথমে তাহলে দ্বিগুণের কনসেপ্ট নেই। তাহলে 10 বছরের দ্বিগুণ মানে এদিকে তাকান, এই যে 10 বছরের দ্বিগুণ মানে পি হবে 1 টাকা, আই হবে 1 টাকা। এটা কয় বছরে? 10 বছরে। ব্যাস ব্যাস, দেখেন কত সহজ। ব্যাস। এবার বলছে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এবার বলছে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এখানে কিন্তু একই হার বলে নাই, ধরে নিতে হবে যে হার সেম, মানে দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে সুদের হার যা, 3 গুণ হওয়ার ক্ষেত্রে সুদের হার তাই। এবার 3 গুণের ক্ষেত্রে কি হবে? আসল 1 টাকা আর সুদ হবে 2 টাকা। কত বছরে এটা ঘটবে? এই ক্ষেত্রে কত বছরে এই ঘটনাটা ঘটবে সেটা চাইছে। আপনি আমাকে বলেন, এই যে সুদ যে 1 টাকা দিছে, এই 1 টাকা সুদ দিছে 10 বছরে, তা 2 টাকা সুদ দিবে কয় বছরে? তাহলে 1 টাকা সুদ দেয় 10 বছরে, 2 টাকা সুদ দিবে 10 গুণ 2 = 20 বছরে। 20 বছরে। তার মানে সুদের হার 3 গুণ হওয়া মানে 2 টাকা সুদ দেওয়া, তাহলে 20 বছর। উত্তর শেষ। হ্যাঁ, এবার একটা আছে 10 গুণ। এটা কত নাম্বার কোশ্চেন গেল? আচ্ছা, 59 নাম্বার কোশ্চেন দেখেন। 59, এই যে 59। এইবার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এবার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখেন, একই হার মুনাফায়, একই হারে কোনো মূলধন মুনাফা আসলে 7 বছরে দ্বিগুণ হয়। খেয়াল করেন, 7 বছরে দ্বিগুণ হয়েছে। তাহলে প্রথমে আমরা 7 বছরে দ্বিগুণ, তাহলে দ্বিগুণের ক্ষেত্রে পি কত? পি 1 টাকা, আই কত? আই 1 টাকা। এই ঘটনা ঘটছে কয় বছরে? n = 7 বছরে। এই ঘটনা ঘটছে 7 বছরে। এই যে তার মানে 7 বছর আমাকে 1 টাকা সুদ দিছে। বলছে কত বছরে? তা মুনাফা আসলে 10 গুণ হবে। এবার তাকান, মুনাফা আসলে 10 গুণ, তার মানে পি যদি হয় 1 টাকা, তাহলে সুদ হবে 9 টাকা। কেন? মুনাফা আসলে 10 গুণ মানে 10 টাকা, মুনাফা আসলে 10 টাকা, সেখান থেকে আসলে 1 টাকা বাদ দিলে সুদ 9 টাকা। এই ঘটনা কয় বছরে ঘটছে সেটা বের করতে হবে। এইবার তাকান, আমরা কি বলবো? আমরা বলবো 7 বছরে সুদ দেয় 1 টাকা, তাহলে 9 বছরে সুদ, সরি 1 টাকা সুদ দেয় 7 বছরে। এই যে 1 টাকা, তাহলে 1 টাকা সুদ দেয় 7 বছরে, অর্থাৎ 9 টাকা সুদ দেয়। 9 টাকা সুদ দেয় 7 গুণ 9, 63 বছরে। ইয়েস, তার মানে 63 বছরে ঘটনাটা ঘটবে। এর চেয়ে সহজ আর কি চান বলেন? লজিক আছে তো এখানে, তাই না?
লজিক আছে তো এখানে। এর চেয়ে আর সহজ কি চান আপনারা আমাকে বলেন তো, এর চেয়ে আর কি সহজ হতে পারে? এর চেয়ে আর সহজ আমি কিভাবে দিব? মানে প্রথম অংশে ঘটনাটা ঘটছে 7 বছরে, তাহলে 7 বছরে 1 টাকা সুদ দিছে, তার মানে 1 টাকা সুদ দেয় 7 বছরে, আর সুদে আসলে 10 গুণ হওয়ার অর্থ হচ্ছে সুদ দিবে 9 টাকা। তাহলে 7 বছরে যদি 1 টাকা দেয়, তাহলে 9 টাকা কয় বছরে দিবে সেটা বের করলে তো আমার উত্তর হয়ে যাচ্ছে। ইয়েস, এবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমি এখন আপনাদেরকে একটা অঙ্ক করতে দিব, দেখি কে পারে। ওকে, আচ্ছা আমি এবার একটা অঙ্ক করতে দিচ্ছি, ঠিক আছে? এটা ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, কোন মূলধন সুদে সুদে 10 বছরে সুদে আসলে 3 গুণ হয়। এবার বলছে 3 গুণ হয়, 10 বছরে সুদে আসলে 3 গুণ হয়, কত বছরে 7 গুণ হবে? কত বছরে 7 গুণ হবে? আচ্ছা এটা কত হবে দেখি তো, কে উত্তর দেয় দেখি। 49-এর রেজাল্ট পাবলিশড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ করে দিব এখনই, সমস্যা নেই। আপনারা রেজাল্ট যেহেতু দিয়ে দিছে, সবাই রেজাল্ট দেখবেন। হ্যাঁ, লিখিত পরীক্ষা এভাবে করলে হবে, কিন্তু ওইগুলো একটু গুছাই গুছাই লিখতে হবে। হ্যাঁ, 1 টাকা না ধরে ধরবেন x টাকা, হ্যাঁ x টাকা, তাহলে সুদে আসলে হবে 2x টাকা, তাতে সুদ হচ্ছে 2x - x = x টাকা। এই 1 না ধরে x, 1 ধরলে সমস্যা নাই, লিখিততে এটা করে দিলে হবে, নাম্বার দিবে আপনাকে। এটা কত হবে বলেন বলেন বলেন। আচ্ছা, এমডি সাগর হোসাইন আকন্দ বলছেন 30। আর কেউ? আচ্ছা আর কেউ 30 বলছেন ইনি? অন্যদের কি অবস্থা? জান্নাতুল শারমিন বলছেন 30। অন্যদের কি অবস্থা? আচ্ছা দেখেন, বলছে 10 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তাহলে 3 গুণ মানে কি? 3 গুণ মানে পি যদি হয় 1 টাকা, তাহলে আই হবে 2 টাকা। আর এই ঘটনা ঘটছে কয় বছরে? 10 বছরে, তার মানে এই ক্ষেত্রে এন এর মান 10। ব্যাস ব্যাস আমি করে রাখলাম। তার মানে আসলে 10 বছরে 2 টাকা সুদ দিছে। ব্যাপারটা এরকম যে 10 বছরে 2 টাকা সুদ দিছে, তাই না? এবার বলছে কত বছরে 7 গুণ হবে, তার মানে এই ক্ষেত্রে আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ হবে 6 টাকা। কেন? সুদে আসলে 7 গুণ হয়েছে, মানে 1 টাকা হয়ে গেছে 7 টাকা। সেই 7 টাকা থেকে আসলে 1 টাকা বাদ দিলে সুদ 6 টাকা। আর এই ঘটনা ঘটছে কয় বছরে, মানে এন এর মান বের করতে বলছে। তাহলে আমি কি বলবো? তার মানে আমি বলবো 2 টাকা সুদ দেয় 10 বছরে, 6 টাকা সুদ দেয় কয় বছরে সেটা বের করতে হবে। তাহলে 2 টাকা সুদ দেয় 10 বছরে, 1 টাকা সুদ দেয় 10/2 বছরে, অতএব 6 টাকা সুদ দেয় 10/2 গুণ হচ্ছে 6। তাহলে এটা দিয়ে এটা কাটলে 3 বার, 3 10 30। কোশ্চেন যেভাবে আসুক, প্রশ্ন যেভাবেই দিক, এই নিয়মটা খুবই সহজ। কোশ্চেনটা যেভাবে দেয় দিক, কথা কি বুঝছেন? এর চেয়ে সহজ, মানে এটা আপনি বুঝে করতেছেন। বিভিন্ন বই পুস্তকে একটা সূত্র দেওয়া আছে, n-2 ইন্টু পূর্বের বছর, n-2 ইন্টু দ্বিগুণ হওয়ার বছর, দ্বিগুণ হওয়ার সময়। তাহলে n-2, এইগুলো সূত্র তো মনে থাকবে না, বা এই যে অঙ্কটা যে আমরা এখন করলাম, এটা তো ওই সূত্র দিয়ে হবে না, শুধু শর্টকাট পড়লেই হবে না। হ্যাঁ, ইয়েস, জান্নাতুল শারমিন আপনার কথা রাইট। 2 টাকা সুদ দেয় 10 বছরে, 1 টাকা সুদ দেয় কয় বছর? তবে 6 টাকা সুদ দেয় কয় বছরে? দেখি আমি আর একটা দিচ্ছি, আপনারা এটা করেন। আচ্ছা, 45 বছরে, আচ্ছা ওইখানে দিই, আগের অঙ্কটাতে দিই। জাস্ট কোন মূলধন মূলধন 45 বছরে 10 গুণ হয়, কত বছরে 4 গুণ হবে?
এটা করেন তো, 45 বছরে 10 গুণ হয় কত বছরে 4 গুণ হবে? 45 বছরে 10 গুণ হয় কত বছরে 4 গুণ হবে? পঁয়তাল্লিশ বছরে 10 গুণ হয় কত বছরে 4 গুণ হবে? করেন তো এটা। কোন মূলধন একই হার সুদে, মানে একই মুনাফায়, মানে প্রথম ক্ষেত্রেই মানে এই 10 গুণ 10 গুণ 10 গুণ এই 10 গুণ হতে হয়েছে যে মুনাফা হারে, সেই মুনাফা হারে 4 গুণ হবে আর কি। হ্যাঁ, কত হবে উত্তর? একই হার মুনাফায় কোন মূলধন 45 বছরে সুদে আসলে 10 গুণ হয়, কত বছরে 4 গুণ হবে? আচ্ছা 15 বছর বলছেন একজন, জান্নাতুল শারমিন বলছেন 15 বছর। অন্যদের কি অবস্থা? শাহ আলম সবুজ বলছেন 15 বছর। কানিজ ফাতিমা 20 বছর। কিভাবে হলো 20 বছর বলেন তো দেখি। কানিজ ফাতিমা। দীপা চৌধুরী 15 বছর। আচ্ছা অনেকে বলছেন 15 বছর। দেখি তাহলে প্রথম ক্ষেত্রে কি করছে, 45 বছরে সুদে আসলে 10 গুণ হয়েছে। আচ্ছা 10 গুণ হওয়া মানে কি? 10 গুণ হওয়া মানে আসলে 1 টাকা হলে সুদ হবে 9 টাকা, এটা তো বুঝছেন, সুদ হবে 9 টাকা। আর এই ঘটনা ঘটছে 45 বছরে, মানে এই প্রথম ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে 45 বছরে। ব্যাস, থাকুক না এইভাবে। এবার বলছে কত বছরে 4 গুণ হবে। আচ্ছা 4 গুণ হওয়া মানে আসল যদি 1 টাকা হয় সুদ হবে 3 টাকা, তাই তো? আর এই ক্ষেত্রে বছরের মান মানে সময়টা কত সেটা বের করতে বলছে। তাহলে বলেন এই যে মানে 9 টাকা সুদ দিচ্ছে এটা 45 বছরে, তাহলে আমি কি লিখবো? 9 টাকা সুদ দেয় 45 বছরে, তাহলে 3 টাকা সুদ দেয় কয় বছরে? সেটাই, কারণ সুদ আসলে 4 গুণ হওয়া মানে 3 টাকা সুদ দেওয়া। তাহলে এই 3 টাকা সুদ কত বছরে দিচ্ছে সেটা বের করতে হবে, বুঝছেন? তাহলে 45 টাকা, সরি 9 টাকা সুদ দেয় 45 বছরে, 1 টাকা সুদ দেয় 45 ডিভাইডেড 9 বছরে, তাহলে 3 টাকা সুদ দিবে 45 বাই 9 গুণ হচ্ছে 3। এই 9 দিয়ে এটা যাবে 5 বার, 5 আর 3 গুণ করলে 15 বছরে, তার মানে 15 বছরে। তার মানে সুদ 3 টাকা সুদ দেওয়া মানে সুদে আসলে 4 গুণ হওয়া, বুঝছেন? জি, খুবই সিম্পল এবং খুব গুরুত্বপূর্ণ এই টাইপটা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই সমাপ্ত করব, যেহেতু একটা বিসিএস এর রেজাল্ট দিছে, আপনারা অনেকে হয়তো উদ্বিগ্ন, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এটা কত নাম্বার পর্যন্ত গেল? এটা হচ্ছে আমাদের 59-60 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছি। তার মধ্যে এই যে টাইপটা করালাম এখন, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। অনেকে এটা সাজাই লিখতে পারে না, জানেন? অনেকে এটা সাজাই লিখতে পারে না। শোনেন, এখানে আমরা কি করলাম, এখানে দেখালাম যে সরল মুনাফা মানে হচ্ছে কি জানেন, মানে এখানে যে হারে সুদ দিছে এখানে সেইভাবেই সুদ দিবে। এই জন্য এটার সাথে এটা আমরা ম্যাচ করাতে পারছি, মানে এইটা থেকে এখানে নিয়ে আসতে পারছি। দেখেন 45 বছরে 9 টাকা সুদ দিচ্ছে, তাহলে ওই রেটে 3 টাকা সুদ দিতে হলে কত বছর লাগবে সেটা আমরা বের করতেছি, কারণ 3 টাকা সুদ দেওয়া মানে আসলে 4 গুণ হওয়া। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।